গল্পটি শুরু হয় দর্শকদের বিনোদনের জন্য তাদের পছন্দ সম্পর্কে একটি প্রাসঙ্গিক প্রশ্ন দিয়ে, বই না মোবাইল ফোন। এটি ইঙ্গিত দেয় যে বেশিরভাগ মানুষ মোবাইল ডিভাইস পছন্দ করবে কারণ এটি দৈনন্দিন জীবনে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মতো কার্যকলাপের ক্ষেত্রে এর ব্যাপক ভূমিকা পালন করে। যাই হোক, যখন মোবাইল কেড়ে নেওয়ার পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন বক্তা সম্ভাবনা উত্থাপন করেন যে ব্যক্তিরা সম্ভবত প্রয়োজনের কারণে বইয়ের সাথে জড়িত হবে। এই ধারণাটি তুলে ধরেন যে একঘেয়েমি গভীর আরও গুরুত্বপূর্ণ কার্যকলাপের সাথে জড়িত থাকতে পারে। আলোচনাটি প্রযুক্তির অবিচ্ছিন্ন অ্যাক্সেসের কারণে অতিরিক্ত উত্তেজনার সমসাময়িক সমস্যাটি সমাধান করে এগিয়ে যায়, যার ফলে উদ্বেগ, মনোযোগ হ্রাস এবং এমনকি মাথা ব্যথার মতো শারীরিক লক্ষণগুলিও দেখা দেয়। বক্তা পূর্ববর্তী দশকের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন যখন বিনোদনের বিকল্পগুলি সীমিত ছিল, সেই সহজ সময়ের সাথে আজকের দ্রুত ফায়ার কন্টেন্ট ব্যবহারের তুলনা করেন যা দীর্ঘ ফরম্যাট থেকে অত্যন্ত সংক্ষিপ্ত ক্লিপ পর্যন্ত বিস্তৃত ছিল, যা চিরস্থায়ী বিভ্রান্তির অবস্থার দিকে পরিচালিত করে। অতিরিক্ত উত্তেজনা মোকাবেলার গুরুত্বের উপর জোর দেওয়ার জন্য গল্পটি দুই বন্ধু, সাহিল এবং সঞ্জয়ের গল্পের পরিচয় করিয়ে দেয়। সাহিল কর্মক্ষেত্রে অলসতা এবং বিভ্রান্তির সাথে লড়াই করে, বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা তার চাকরিকে বিপন্ন করতে পারে। মনোযোগ এবং উৎপাদনশীলতার হ্রাস বুঝতে পেরে সে তার বন্ধু সঞ্জয়ের কাছে পরামর্শের জন্য যায়। সঞ্জয়, যে তার নিজের অলসতা কাটিয়ে উঠেছে, সে সাহিলকে একজন ডাক্তারের সাথে পরামর্শ করার পরামর্শ দেয়। ডক্টর বুকের সাথে সাহিলের সাক্ষাৎ গল্পের গুরুত্বপূর্ণ অংশ। সে বিক্ষেপ এবং সময় ব্যবস্থাপনার সাথে তার সংগ্রামের কথা তুলে ধরে একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে ভালোভাবে পারফর্ম করার ইচ্ছা প্রকাশ করে। ডক্টর বুকের পরামর্শ একটি অপ্রত্যাশিত নির্দেশ দিয়ে শুরু হয়, কিছুই করো না। এই পরামর্শ সাহিলকে বিভ্রান্ত করে, কিন্তু এটি পরবর্তী বাস্তব নির্দেশনার জন্য মঞ্চ তৈরি করে। ডক্টর বুক সাহিলকে তার চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করার জন্য তিনটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করে। প্রথমটি হল একঘেয়েমিকে আলিঙ্গন করার গুরুত্ব। তিনি রোমান কবি জুভেনালের ঐতিহাসিক উক্তি, তাদের রুটি এবং সার্কাস দাও এবং তারা কখনো বিদ্রোহ করবে না, ব্যবহার করে আধুনিক সমাজ কিভাবে মোবাইল ফোন এবং ভিডিও গেমের মতো বিক্ষেপগুলিকে বিতরণ করে আত্মোন্নতি রোধ করে তার সাথে একটি সমান্তরাল আঁকেন। ডাক্তার ব্যাখ্যা করেন যে একঘেয়েমি প্রায়শই এড়ানো হয়, তবে সৃজনশীলতা এবং গুরুত্বপূর্ণ সাফল্যের একটি মৌলিক উৎস হিসেবে কাজ করে। এই বিষয়টি আরও স্পষ্টভাবে আর্কিমিডিসের গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যিনি রাজার মুকুটকে অশুদ্ধ সোনা বলে সন্দেহ করা নিয়ে একটি চ্যালেঞ্জিং সমস্যার মুখোমুখি হয়েছিলেন। সমাধান খুঁজে পেতে প্রাথমিকভাবে তার সংগ্রাম সত্ত্বেও জলের স্থানচ্যুতি পর্যবেক্ষণ করে তিনি বিরতি নিয়ে স্নানে আরাম করার পরেই বিখ্যাত ইউরেকা মুহূর্তটি অনুভব করেন। এই ঐতিহাসিক উপাখ্যানটি এই ধারণাটিকে আরও জোরদার করে যে একঘেয়েমির সময়কাল উল্লেখযোগ্য অন্তর্দৃষ্টি এবং উদ্ঘাটনের দিকে পরিচালিত করতে পারে। ডগ বুক এরপর বিক্ষেপ ছাড়াই চিন্তা করার জন্য সময় দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন। যুক্তি দেন যে একঘেয়েমির সময়কাল গভীর বোধগম্যতা এবং এমন কাজগুলিতে নিযুক্ত হতে পারে যা অন্যথায় ক্লান্তিকর বা অপ্রতিরোধ্য মনে হয়। তিনি পরামর্শ দেন যে একঘেয়েমি দূর করার চেষ্টা করার পরিবর্তে সাহিলের এটিকে মানসিক এবং জ্ঞানীয় বিকাশের হাতিয়ার হিসেবে গ্রহণ করা উচিত। ডগ বুক যে দ্বিতীয় বিষয়টি উপস্থাপন করেন তা মননশীলতা এবং মানসিক প্রশিক্ষণের চারপাশে আবর্তিত হয়। তিনি সাহিলকে কাজ করার সময় উপস্থিত থাকার এবং তার চিন্তাভাবনা এবং অনুভূতি সম্পর্কে সচেতন থাকার অনুশীলন করতে উৎসাহিত করেন। এর মধ্যে রয়েছে সংক্ষিপ্ত বিরতির সাথে মিশ্রিত মনোযোগী কাজের সেশনের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা, যার মধ্যে সে তার মনকে ঘোরাফেরা করতে দিতে পারে, মূলত এমন একটি ভারসাম্য তৈরি করা যা অতিরিক্ত উত্তেজনার প্রতিকূল প্রভাবকে প্রশমিত করে এবং মানসিক পুনরুজ্জীবনের সুযোগ দেয়। পরিশেষে ডগ বুক অভ্যাসগত অনুশীলন গড়ে তোলার ক্ষেত্রে শৃঙ্খলার ধারণার উপর জোর দেন। তিনি ব্যাখ্যা করেন যে শৃঙ্খলা কেবল কঠোর রুটিন প্রয়োগ করার বিষয় নয়, বরং এটি এমন একটি কাঠামো তৈরি করার বিষয় যেখানে সাহিল সৃজনশীল এবং উৎপাদনশীলভাবে উন্নতি করতে পারে। এই পদ্ধতির মধ্যে রয়েছে জাগতিক কাজ এবং চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সময় ধৈর্য এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা, যা শেষ পর্যন্ত কাজ এবং জীবনে আরও বেশি সন্তুষ্টি এবং কর্মক্ষমতা অর্জনের দিকে পরিচালিত করে। সামগ্রিকভাবে আখ্যানটি একঘেয়েমির রূপান্তরকারী সম্ভাবনা
এবং বিভ্রান্তিপূর্ণ পৃথিবীতে মনোযোগ এবং উপস্থিতি পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা সম্পর্কে একটি জোরালো যুক্তি তুলে ধরে। সাহিলের যাত্রা এবং ডক্টর বুকের দেওয়া জ্ঞানের মাধ্যমে দর্শকরা প্রযুক্তি এবং উদ্দীপনার সাথে তাদের সম্পর্ক পুনর্বিবেচনা করতে উৎসাহিত হয়, বুঝতে পারে যে সৃজনশীলতা এবং ব্যক্তিগত বিকাশের জন্য কখনও কখনও একঘেয়েমি মোকাবেলা করা এবং আলিঙ্গন করা অপরিহার্য। গল্পটি একটি স্মরণ করিয়ে দেয় যে দ্রুতগতির, অতি উত্তেজিত পরিবেশে একটি কাজ বা ধারণার সাথে গভীরভাবে জড়িত হওয়ার প্রকৃত শক্তি প্রায়শই নীরবতা এবং নির্জনতার মুহূর্তগুলিতে আবির্ভূত হয়। বিনোদন এবং উৎপাদনশীলতা সম্পর্কিত আমাদের দৈনন্দিন অভ্যাস এবং পছন্দগুলির প্রতি দৃষ্টিভঙ্গিতে প্রয়োজনীয় পরিবর্তনের পক্ষে পরামর্শ দেয়। উপলব্ধির এক মুহূর্তে তিনি উচ্ছ্বাসের নীতিটি বুঝতে পেরেছিলেন যে তার শরীরের আয়তন সমান পরিমাণে জলকে স্থানচ্যুত করে। এর ফলে মুকুট ইস্যু সম্পর্কে একটি অগ্রগতি ঘটে, তার মধ্যে উত্তেজনা জাগিয়ে তোলে, তাকে ইউরেকা ইউরেকা বলে চিৎকার করে বাইরে দৌড়াতে প্ররোচিত করে। সমাধানের মধ্যে ছিল একটি পাত্রে জল ভর্তি করা, স্থানচ্যুত জল পরিমাপ করার জন্য মুকুটটি তাতে ফেলে দেওয়া এবং তারপর একই ওজনের খাঁটি সোনা দিয়ে একই কাজ করা, যা তাকে ঘনত্বের তারতম্যের কারণে কোনো সংকর ধাতু মিশ্রিত হয়েছে কিনা তা নির্ধারণ করার অনুমতি দেয়। এই আবিষ্কার তার খ্যাতি ব্যাপকভাবে বৃদ্ধি করে, যার ফলে আর্কিমিডিসের নীতির স্থায়ী তাৎপর্য তৈরি হয়। ডগ বুক তখন সাহিলের কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে আর্কিমিডিস কি স্নানের সময় বিরক্ত অবস্থায় তার মনকে ঘোরাফেরা করার পরিবর্তে আধুনিক বিনোদনের ধরন, যেমন রিল দ্বারা বিভ্রান্ত হয়ে তার আবিষ্কার করতেন। ডগ বুক আরও উদাহরণ দিয়েছেন যারা একঘেয়েমির মুহূর্তে অনুপ্রেরণা খুঁজে পেয়েছিলেন, এমন মহান চিন্তাবিদদের চিত্র তুলে ধরেন। পার্কে হাঁটার সময় ধুলোয় ডুডলিং করার সময় বিকল্প স্রোতের ধারণাটি নিকোলা টেসলা কল্পনা করেছিলেন। জে.কে. রাউলিং বিলম্বিত ট্রেন যাত্রার সময় হ্যারি পটার সিরিজটি কল্পনা করেছিলেন, যখন তার একঘেয়েমি সৃজনশীলতার জন্ম দেয়। আলবার্ট আইনস্টাইন তার যুগান্তকারী ধারণাগুলিকে দিবাস্বপ্ন দেখার সময়কালকেও দায়ী করেছেন। এই ঐতিহাসিক উল্লেখগুলি সাহিলের অধৈর্যতার বিপরীতে কাজ করে, সমসাময়িক সমাজের তাৎক্ষণিক তৃপ্তির জন্য অনুসন্ধানের একটি বৃহত্তর সমস্যার দিকে ইঙ্গিত করে, যা ফাস্ট ফুডের মতোই সমস্যার দ্রুত সমাধান কামনা করে। ডগ বুক তাৎক্ষণিক সমাধানের চেয়ে ধৈর্যের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন, দ্রুত সমাধানের আকাঙ্ক্ষাকে অস্বাস্থ্যকর ফাস্টফুড পছন্দের সাথে তুলনা করেছিলেন যা সাময়িক তৃপ্তি প্রদান করতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী সুবিধার অভাব রয়েছে। এই ধারণাটি ব্যাখ্যা করার জন্য তিনি দক্ষিণ আফ্রিকার বুনো ডুমুর গাছের পরিচয় করিয়ে দিয়েছিলেন, যার বিস্তৃত শিকড় মাটির গভীরে প্রবেশ করে, এটি খরার মধ্যেও এটিকে বৃদ্ধি পেতে সক্ষম করে। এই উপমা ফলপ্রসূ ফলাফল আশা করার আগে গভীর শক্তিশালী ভিত্তি লালন করার প্রয়োজনীয়তা প্রদর্শন করে। তিনি সাহিলকে সতর্ক করেছিলেন যে গভীর বোঝাপড়া বিকাশের জন্য সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ না করলে উপরিভাগের সমাধানগুলি অকার্যকর হবে। সাহিল ধৈর্য এবং বোঝাপড়ার মূল্য বুঝতে পেরে তিনি ডগ বুককে চালিয়ে যেতে উৎসাহিত করেছিলেন। পরবর্তীকালে ডগ বুক সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার বিশ্ববিদ্যালয়ে পরিচালিত 2014 সালের একটি গবেষণার উদ্ধৃতি দিয়েছিলেন, যেখানে একঘেয়েমি এবং সৃজনশীলতার মধ্যে সম্পর্ক অন্বেষণ করা হয়েছিল। অংশগ্রহণকারীদের দুটি দলে বিভক্ত করা হয়েছিল, একটি ফোন বই থেকে নম্বর অনুলিপি করে এবং অন্যটি পড়ার নম্বর। এই একঘেয়ে কাজগুলিতে নিযুক্ত হওয়ার পর তাদের একটি ইটের সৃজনশীল ব্যবহার তৈরি করতে বলা হয়েছিল। ফলাফলে দেখা গেছে যে যারা বেশি একঘেয়েমি অনুভব করেছিলেন তাদের তালিকা সবচেয়ে বিস্তৃত এবং উদ্ভাবনী ছিল। ডগ বুক এই ফলাফলের সারসংক্ষেপ ব্যাখ্যা করে বলেছেন যে একঘেয়েমি সৃজনশীলতা বৃদ্ধি করে, আজকের দ্রুত বিকশিত পরিবেশে একটি গুরুত্বপূর্ণ দক্ষতা যেখানে পুনরাবৃত্তিমূলক কাজ স্বয়ংক্রিয় হওয়ার ঝুঁকি রয়েছে। তিনি মানুষের সৃজনশীলতার পতনের জন্য একঘেয়েমি এড়ানোকে দায়ী করেছেন এবং ব্লেইস প্যাস্কেলের এই দাবির উল্লেখ করেছেন যে মানবজাতির সমস্যাগুলি কেবল চুপচাপ বসে থাকতে না পারার কারণে উদ্ভূত হয়। একঘেয়েমিকে আলিঙ্গন করার গুরুত্ব স্বীকার করে সাহিল তার জীবনে এটি অন্তর্ভুক্ত করার জন্য ব্যবহারিক পদক্ষেপ চেয়েছিলেন। ডগ বুক 3টি শিক্ষা প্রদান করেছেন, যার মধ্যে রয়েছে প্রতিদিন একঘেয়েমি ঘণ্টা প্রতিষ্ঠা করার পরামর্শ। তিনি সাহিলকে স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া এবং ভিডিও গেমের মতো বিভ্রান্তি থেকে মুক্ত একঘেয়েমিকে আলিঙ্গন করার জন্য ইচ্ছাকৃতভাবে সময় উৎসর্গ করার পরামর্শ দিয়েছেন,
সেগুলিকে পড়ার মতো কোমোদ্দীপনামূলক কার্যকলাপ বা এমনকি কেবল শান্তভাবে বসে চিন্তাভাবনা করার মাধ্যমে প্রতিস্থাপন করতে বলেছেন। ডগ বুক হাইলাইট করেছেন যে পর্যায়ক্রমে একঘেয়েমি গ্রহণ করে সাহিল মানসিক সংগঠনকে সহজতর করতে পারে এবং তার চিন্তাভাবনায় স্পষ্টতা অর্জন করতে পারে। উদাহরণস্বরূপ, তিনি সাহিলকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর কয়েক ঘণ্টা তার ফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে উৎসাহিত করেছিলেন যাতে তার মন কোনো বিভ্রান্তি ছাড়াই চিন্তাভাবনা প্রক্রিয়া করতে পারে। ডোপামিন চালিত কার্যকলাপ থেকে বিষমুক্ত হয়ে সাহিল সৃজনশীলতা এবং ব্যক্তিগত বিকাশের জন্য একটি উর্বর পরিবেশ গড়ে তুলবে। কথোপকথনে অবশেষে একঘেয়েমিকে শূন্যস্থান পূরণের পরিবর্তে একটি সুযোগ হিসেবে উপস্থাপন করা হয়, যা জীবনের গভীর অন্তর্দৃষ্টি এবং অর্থপূর্ণ সাফল্যের দিকে পরিচালিত করে। ধৈর্য, গভীর শিক্ষার প্রয়োজনীয়তা এবং চিন্তাভাবনার বিকাশের জন্য স্থান দেওয়ার মূল্যের উপর জোর দিয়ে ডগ বুক একঘেয়েমি সম্পর্কে সাহিলের দৃষ্টিভঙ্গিকে নেতিবাচক অভিজ্ঞতা থেকে আবিষ্কার এবং সৃজনশীলতার জন্য একটি শক্তিশালী হাতিয়ারে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করেছিলেন। ঐতিহাসিক উদাহরণ এবং বৈজ্ঞানিক অধ্যয়ন উভয় থেকে প্রাপ্ত এই শিক্ষাগুলি সাহিলকে ব্যক্তিগত এবং বৌদ্ধিক বিকাশের জন্য আরও প্রতিফলিত এবং ফলপ্রসূ পদ্ধতির দিকে পরিচালিত করবে, নিষ্ক্রিয়তা এবং চিন্তার উর্বর ভূমিতে বিকশিত সৃজনশীলতার দিকে পথ খুলে দেবে। তুমি নিজেকে এবং অন্যদের সম্পর্কে আরও গভীরভাবে বুঝতে শুরু করবে, যা প্রায়শই সময়ের অভাবে উপেক্ষিত থাকে। ডগ বুক সাহিলকে তার ধৈর্যকে তার প্রথম কাজ হিসেবে গড়ে তোলার উপর মনোযোগ দেওয়ার এবং পরবর্তী সাক্ষাতের আগে পরবর্তী পদক্ষেপগুলি জিজ্ঞাসা করা থেকে বিরত থাকার পরামর্শ দেন। এই নির্দেশ সাহিলকে অধৈর্য বোধ করে সে দ্বিতীয় এবং তৃতীয় পয়েন্ট সম্পর্কে আরও জানতে চায়। 3 দিন ধৈর্য ধরে চেষ্টা করার পর তারা আবার মিলিত হয়। সাহিল তার ফোন ব্যবহার কমানোর ফলে যে পরিবর্তনগুলি লক্ষ্য করেছেন তা প্রকাশ করে। ঘুম থেকে ওঠার পর 2 ঘণ্টা এবং ঘুমানোর 3 ঘণ্টা আগে এই অভ্যাসগুলি ধারাবাহিকভাবে বজায় রাখতে সংগ্রাম করা সত্ত্বেও। যাই হোক, সে তার প্রকল্প সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির বিষয়ে অকার্যকর এবং উদ্বিগ্ন বোধ করে। জবাবে ডগ বুক সাহিলের দৃষ্টি আকর্ষণ করে কাছের একটি চেরি ফুল গাছের দিকে, দেখায় যে কিভাবে তার ফলাফলের চেয়ে প্রক্রিয়াটির উপর মনোনিবেশ করা উচিত। তিনি সাহিলকে একটি ঝরে পড়া পাতা পর্যবেক্ষণ করার নির্দেশ দেন, তাকে কেবল তার নড়াচড়ার উপর মনোনিবেশ করার চ্যালেঞ্জ জানান। সাহিল এই অনুশীলনটি অনুসরণ করার সময় সে কেবল পর্যবেক্ষণের তার অভিজ্ঞতার উপর প্রতিফলিত করে, যা আকর্ষণীয় এবং আকর্ষণীয় ছিল। ডগ বুক এই মুহূর্তটিকে কাজে লাগিয়ে জোর দিয়ে বলেন যে মনোযোগী আনন্দের এই অবস্থা লক্ষ্য হওয়া উচিত, দীর্ঘ সময় ধরে এই ধরনের একাগ্রতা বজায় রাখা, যখন মানুষ সাধারণত ফলাফলের উপর মনোযোগ দেয় না। ডগ বুক ব্যাখ্যা করেন যে উদ্দীপক মিডিয়া বা গেমগুলিতে জড়িত থাকার সময় আমাদের মনোযোগ প্রায়শই ফলাফলের দিকে ঝুঁকে পড়ে, যা চাপ এবং বিক্ষেপের কারণ হয়। তার উদাহরণে, যদি সাহিলকে পুরস্কারের জন্য পাতাটি তার পায়ে পড়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হতো, তবে তিনি ফলাফলের উপর মনোযোগ দিতেন, যার ফলে মুহূর্তটি উপভোগ করার পরিবর্তে চাপ তৈরি হতো। ডগ বুক সাহিলকে তার নিয়ন্ত্রণের মধ্যে থাকা উপাদানগুলিতে মনোনিবেশ করতে উৎসাহিত করতেন, বিশেষ করে তার প্রকল্পে কাজ করার প্রক্রিয়া, এটি যে পদোন্নতি পেতে পারে তার উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে। তিনি পরামর্শ দেন যে শিক্ষার্থীদেরও গ্রেড নিয়ে ব্যস্ত থাকার পরিবর্তে তাদের পড়াশোনা বোঝার উপর আন্তরিকভাবে মনোনিবেশ করা উচিত। সাহিল যখন ফলাফলের চেয়ে প্রক্রিয়াগুলিতে মনোনিবেশ করার অসুবিধা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন, তখন ডগ বুক একটি বই থেকে একটি উপাখ্যান শেয়ার করেন, যা একজন জাপানি কারিগর সম্পর্কে যিনি পরিমাণ বিবেচনা না করে পিয়ানোর জন্য উচ্চমানের লোহার প্লেট তৈরি করার জন্য পরিচিত। এই কারিগর সম্পূর্ণরূপে সেরা প্লেটগুলি সম্ভব করার উপর মনোনিবেশ করেন, চূড়ান্ত লক্ষ্যকে তার প্রচেষ্টাকে নির্দেশ করতে না দিয়ে প্রক্রিয়াটিতে দক্ষতা এবং আনন্দের উদাহরণ দেন। সাহিল বুঝতে পারে যে এই মানসিকতা তাকে তার কাজ আরও উপভোগ করতে সাহায্য করতে পারে। এরপর ডগ বুক দ্বিতীয় পদক্ষেপের সাথে একচেটিয়াভাবে কাজ করার পরামর্শ দেন। তিনি সাহিলকে ফলাফল সম্পর্কে চিন্তাভাবনা না করে নিজেকে সম্পূর্ণরূপে কাজে নিমজ্জিত করার নির্দেশ দেন। সাহিলকে উৎসাহের সাথে প্রকল্পটি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়, পদোন্নতি বা পুরস্কারের উপর নয়, বরং কাজের অন্তর্নিহিত মূল্য এবং সৌন্দর্যের উপর এবং এটি কিভাবে কোম্পানির উপকার করতে পারে তার উপর মনোযোগ দিতে।
ডগ বুক আনন্দ এবং সৃজনশীলতা অর্জনের জন্য ফলাফল থেকে বিচ্ছিন্নভাবে দৈনন্দিন অনুশীলনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। 3 দিন পর ফিরে আসার পর সাহিল প্রত্যাশিত ফলাফলের চাপ ছাড়াই তার প্রকল্পটি নিয়ে গবেষণা শুরু করেছেন। কোম্পানির উন্নতি এবং অবদানের উপর মনোনিবেশ করে তাকে প্রকল্পটি অন্বেষণ করতে উৎসাহিত করা হচ্ছে। ডগ বুক অলিম্পিক সাঁতারু মাইকেল ফেল্পসের উদাহরণ উপস্থাপন করেছেন, তুলে ধরেছেন যে কিভাবে ফেল্পসের অসাধারণ সাফল্য কেবল তার সহজাত প্রতিভার মধ্যেই নয় বরং কঠোর দৈনিক প্রশিক্ষণের মধ্যে, কখনো কখনো দিনে 2 বার, বারবার দীর্ঘ দূরত্ব সাঁতার কাটার মধ্যে নিহিত। এই পদ্ধতিগত এবং প্রায়শই ক্লান্তিকর প্রশিক্ষণ রুটিন এমন একটি বিষয় যা বেশিরভাগ মানুষ সহ্য করতে অনিচ্ছুক, তবুও এটিই ফেল্পসকে শ্রেষ্ঠত্ব অর্জনের ক্ষমতা দেয়। ডক্টর বুক এটিকে যেকোনো কাজে নিজেকে নিমজ্জিত করার অনুশীলনের সাথে সম্পর্কিত করে প্রশিক্ষণের সময় সাহিলের প্রকল্পে কাজ করার সময় সাহিলের সাথে সমান্তরালভাবে কাজ করে। ধৈর্য, মনোযোগ সহকারে একক কাজ করা এবং বারবার মনোযোগী অনুশীলনের লক্ষ্য হল এমন একটি মানসিকতা গড়ে তোলা যেখানে সাহিল তার কাজে পরিপূর্ণতা খুঁজে পেতে পারে। এটি তাকে ফলাফলের সাথে জড়িত উদ্বেগ থেকে দূরে সরিয়ে প্রক্রিয়া থেকে প্রাপ্ত আনন্দের দিকে ঠেলে দেয়, জোর দিয়ে বলে যে যখন কেউ বিক্ষেপ বা বাহ্যিক চাপ ছাড়াই হাতের কাজটিতে সম্পূর্ণরূপে নিযুক্ত থাকে তখন দক্ষতা এবং উন্নতি স্বাভাবিকভাবেই আসে। সংক্ষেপে বলতে গেলে এই যাত্রায় ফলাফলের চেয়ে প্রক্রিয়াকে অগ্রাধিকার দেওয়া শেখা, কাজের মধ্যে এমন এক আনন্দ গড়ে তোলা যা উৎপাদনশীলতা এবং ব্যক্তিগত সন্তুষ্টিকে উৎসাহিত করে। এই পদ্ধতি স্থিতিস্থাপকতা এবং দক্ষতা বৃদ্ধি করে এবং ফলাফলের বোঝা অভিজ্ঞতাকে ছাপিয়ে না গিয়ে ক্রমশ সম্ভাবনার উন্মোচন করে। ফেল্পসের প্রশিক্ষণ ব্যবস্থা পুনরাবৃত্তি এবং প্রক্রিয়ায় আনন্দ খুঁজে পেতে প্রয়োজনীয় নিষ্ঠার উদাহরণ তুলে ধরে, যা ডগ বুক ভবিষ্যতের উদ্বেগের পরিবর্তে ধৈর্য, সক্রিয় ব্যস্ততা এবং বর্তমান কাজের উপর মনোযোগের মাধ্যমে সাহিলের মধ্যে যে নীতিগুলি স্থাপন করতে চান তার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই প্রক্রিয়াভিত্তিক মনোযোগের মাধ্যমে সাহিল এবং ব্যক্তি উভয়ই বৃহত্তর ব্যক্তিগত এবং পেশাদার পরিপূর্ণতা প্রকাশ করতে পারে, যা শেষ পর্যন্ত আরও ভালো ফলাফল এবং সন্তুষ্টির দিকে পরিচালিত করে। তিনি একঘেয়ে কাজ পুনরাবৃত্তি করেন, স্ট্রোক এবং ল্যাপ নিখুঁত করে ধৈর্য এবং মানসিক দৃঢ়তা তৈরি করেন, যা এমন প্রতিযোগিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে জয় প্রায়শই সেকেন্ডের ভগ্নাংশ দ্বারা নির্ধারিত হয়, যেমনটি 2008 সালের বেইজিং অলিম্পিকে দেখা গেছে। এই ভগ্নাংশগুলি অর্জনের মূল চাবিকাঠি বছরের পর বছর ধরে শৃঙ্খলা এবং পুনরাবৃত্তিমূলক অনুশীলনের মধ্যে নিহিত, একঘেয়েমি থেকে দূরে সরে যাওয়ার পরিবর্তে তা গ্রহণ করা। ডাক্তার ব্যাখ্যা করেন যে রোগীরা নতুন এবং উত্তেজনাপূর্ণ অন্তর্দৃষ্টি আশা করলেও প্রকৃত সাফল্য প্রায়শই পুনরাবৃত্তিমূলক অনুশীলন থেকে আসে যা অনেকেই শ্রবণকে প্রতিরোধ করে। তিনি একই পরামর্শ বারবার শোনার জন্য উন্মুক্ত থাকার মূল্যের উপর জোর দেন, পরামর্শ দেন যে পুনরাবৃত্তি প্রক্রিয়া করা শক্তি সফলভাবে কাজ সম্পাদনের ক্ষমতা বৃদ্ধি করতে পারে। ডাক্তার এরপর করুন, পর্যবেক্ষণ করুন এবং সংশোধন করুন কৌশল ব্যবহার করে পর্যবেক্ষণ এবং সংশোধনের পাশাপাশি পুনরাবৃত্তিমূলক অনুশীলনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন, যেমনটি তীরন্দাজের একজন লেখক দ্বারা প্রদর্শিত হয়েছে যিনি প্রাথমিকভাবে সংগ্রাম করেছিলেন কিন্তু এই পদ্ধতির মাধ্যমে উন্নতি করেছিলেন। লেখক শুধুমাত্র শুটিং প্রক্রিয়ার উপর মনোনিবেশ করেছিলেন, ফলাফলের পরিবর্তে কৌশলের উপর মনোনিবেশ করেছিলেন, অবস্থান এবং শ্বাস নিয়ন্ত্রণ থেকে তীর নিক্ষেপ পর্যন্ত। প্রতিটি শটের পরে তিনি বিচার ছাড়াই প্রতিফলিত করতেন, কেবল বিশ্লেষণ করতেন যে তার কৌশল ফলাফলকে কিভাবে প্রভাবিত করেছিল এবং সমন্বয়ের জন্য মানসিক নোট নিতেন। এইভাবে সে বুঝতে পারল যে সর্বোত্তম কর্মক্ষমতার জন্য তার কোথায় তার হাতল শক্ত করা বা শ্বাস-প্রশ্বাস সামঞ্জস্য করা প্রয়োজন। এই পুনরাবৃত্তিমূলক প্রক্রিয়া, যদিও ক্লান্তিকর, উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাক্তার সাহিলকে তার প্রকল্পগুলিতে এই কৌশলটি প্রয়োগ করতে উৎসাহিত করেন, তাকে অতিরিক্ত চিন্তা না করে শুরু করতে, তার কর্মক্ষমতা পর্যবেক্ষণ করতে এবং ক্রমবর্ধমান সংশোধন করতে উৎসাহিত করেন। তিনি প্রতিফলনের মাধ্যমে উন্নতির ক্ষেত্রগুলি খুঁজে বের করার সময় একঘেয়েমি এবং আগ্রহের অনুভূতি স্বীকার করার তাৎপর্য তুলে ধরেন। আলোচনাটি কাজ শুরু করার একটি বিস্তৃত ধারণা, জড়তা কাটিয়ে ওঠার প্রয়োজনীয়তা এবং কিভাবে একঘেয়ে কাজ শেষ পর্যন্ত সর্বোত্তম ফলাফল দেয় তার দিকে এগিয়ে যায়। সাহিল তথ্যটিকে আকর্ষণীয় বলে মনে করেন,
যা তাকে চলে যাওয়ার আগে আরও প্রশ্ন জিজ্ঞাসা করতে প্ররোচিত করে। ডাক্তার জোর দিয়ে বলেন যে যদিও তার পরামর্শ সংক্ষেপে বলা যেতে পারে, তবুও ধারণাগুলি সত্যিকার অর্থে স্থাপনের জন্য টানা কথোপকথন অপরিহার্য। তিনি ব্যাখ্যা করেন যে সংক্ষিপ্ত অন্তর্দৃষ্টি থেকে তাৎক্ষণিক তৃপ্তি সময়ের সাথে গভীরভাবে ভিত্তি না করা পর্যন্ত স্থায়ী মূল্যের অভাব থাকে। এই ধীর, সম্ভবত বিরক্তিকর পদ্ধতি অতিরিক্ত উত্তেজনা মোকাবেলায় কাজ করে, মোবাইল বিক্ষেপের চেয়ে বই বেছে নেওয়ার মতো। ডাক্তার তার শিক্ষাগুলিকে এমন বীজের সাথে তুলনা করেন যার জন্য সাহিলের বোধগম্যতায় শিকড় গজানোর জন্য যত্ন সহকারে রোপণ এবং লালন পালনের প্রয়োজন হয়। তিনি জানান যে তার অন্তর্দৃষ্টি প্রাথমিকভাবে নিস্তেজ মনে হলেও এতে রূপান্তরের সম্ভাবনা রয়েছে। তিনি সাহিলকে দীর্ঘস্থায়ী জ্ঞানের জন্য বইয়ের সাথে গভীরভাবে জড়িত থাকার আহ্বান জানান। 3 মাস পর সাহিল ফিরে আসে, উচ্ছ্বসিতভাবে প্রকাশ করে যে প্রাথমিকভাবে পরামর্শ অনুসরণ করা কতটা চ্যালেঞ্জিং ছিল, কিন্তু প্রক্রিয়াটির উপর আস্থা রাখার ফলে উল্লেখযোগ্য পেশাদার সাফল্য অর্জন হয়েছিল। তার সংগ্রাম সাফল্যে রূপান্তরিত হয়েছিল। তিনি তার চাকরি বাঁচান, পদোন্নতি পান এবং উচ্চ বেতন পান, সবই ডাক্তারের দ্বারা প্রদত্ত নীতিগুলি গ্রহণ করার ফলে। ডাক্তার ব্যাখ্যা করেন যে সাহিলের যাত্রা সমাজ জুড়ে প্রচলিত একটি ভাগ করা অভিজ্ঞতার প্রতীক, যা সংক্ষিপ্ত, উদ্দীপক বিষয়বস্তুর প্রতিফলন এবং এর ফলে গভীর শিক্ষা থেকে বিচ্ছিন্নতা। ডাক্তারের উদ্দেশ্য হল বোধগম্যতা বৃদ্ধি করা, ধৈর্যকে উৎসাহিত করা এবং তাৎক্ষণিক রোমাঞ্চ বা পৃষ্ঠস্তরের ব্যস্ততার উপর এই অন্তর্দৃষ্টির প্রযোগকে উৎসাহিত করা। তার বার্তাগুলি, যদিও বিতরণে আপাতদৃষ্টিতে নিস্তেজ বলে মনে হয়, একঘেয়েমির প্রাথমিক স্তরের নিচে গভীর উপায়ে বৃদ্ধিকে অনুরণিত করা এবং সহজতর করার লক্ষ্য রাখে। তিনি এমন গ্রাহকদের খোঁজেন যারা গভীর, রূপান্তরমূলক শিক্ষার দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করেন। তাদের এমন একটি যাত্রার জন্য প্রস্তুত করেন যা তাৎক্ষণিক বিনোদনের মূল্যে ধারণাগুলির সাথে ধীর, চিন্তাশীল সম্পৃক্ততাকে মূল্য দেয়। উপসংহারে আখ্যানটি সমাজে ক্রমবর্ধমান দ্বিধাকে প্রতিফলিত করে এমন একটি সার্বজনীন বিষয়কে তুলে ধরে, দ্রুত উদ্দীপনা এবং দক্ষতা এবং বোঝার দিকে ইচ্ছাকৃত, কখনো কখনো কঠোর প্রচেষ্টার স্থায়ী মূল্যের মধ্যে সংঘর্ষ। সাহিলের রূপান্তর ধৈর্য, অনুশীলন এবং প্রতিফলনের শক্তির প্রমাণ হিসেবে কাজ করে, একই সাথে নতুনত্বের আকর্ষণকে প্রতিরোধ করে গভীর, আরও অর্থপূর্ণ শেখার অভিজ্ঞতা অর্জনের সুবিধাগুলি তুলে ধরে। এই যাত্রায় জোর দেওয়া হয়েছে যে নাটকীয় পরিবর্তনগুলির জন্য প্রায়শই পুনরাবৃত্তিমূলক, কখনো কখনো ক্লান্তিকর প্রক্রিয়াগুলির মধ্য দিয়ে চলাচল করতে হয়, যা উদ্দেশ্যমূলকভাবে করা হলে তা উল্লেখযোগ্য ফলাফল দেয়। বিরক্তিকর আকর্ষণের পরিবর্তে বিরক্তিকর কাজগুলিকে প্রকৃত সাফল্যের ভিত্তি হিসাবে স্থান দেওয়া হয়, যা ব্যক্তিদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং তাদের সাধনায় পরিপূর্ণতা খুঁজে পেতে আরও ভালোভাবে সজ্জিত করে।